মানে গণভোটের মাধ্যমে যা অর্জন করতে আমরা চাচ্ছি তাতে কোনো পার্থক্য হচ্ছে না। ফলে যে দুটো জিনিস গণভোটের মাধ্যমে অর্জিত হবে তাতে কোনো পার্থক্য হচ্ছে না। আচ্ছা আসি, ধরুন নারী আসনে আমরা 100 আসনে ঘূর্ণায়মান পদ্ধতিতে চেয়েছি, কেউ একমত হয় নাই, কি করব আমরা? তারপরে বিকল্প প্রস্তাব আসলো যে 50 যেহেতু আছে আরও 50%, মানে 50 যাতে অন্তত সরাসরি নমিনেশন করা যায়। সেই ক্ষেত্রে বলা হয়েছিল যে অ্যাটলিস্ট 17%, মানে 3 সুতরাং 51 জন হবে। সেই 17%ও অ্যাকসেপ্ট করা হয়নি। প্রথমে আমরা 33% জায়গা চাওয়া হয়েছিল যে সরাসরি 100 আসনে নমিনেট করতে হবে। সেইটা বলা হলো যে এটা পর্যায়ক্রমে লক্ষ্য হিসেবে ঠিক করা হবে, এখন অন্তত 17%, সেটাও একমত হয়নি। সবশেষে 10%, তাও সংবিধান সংস্কার হলে 2030 সালে। তাহলে এই নির্বাচনে কি হবে? সেটা একটা জেন্টাল পারসনস এগ্রিমেন্ট যে 5%। ওকে, এখন আপনি আসেন যে এই জিনিসটা যে আমরা যে এখানে 17%-এ যেতে ছিলাম অথবা 33%-এ যেতে ছিলাম, আমরা পারলাম না। এখন এখানে তো ভিন্ন মত আছে, আমরা জনগণের কাছে যাচ্ছি না। যদি আমরা বিজয়ী হই তাহলে জনগণ আমাদেরকে রায় দেবেন। যারা এটা চাচ্ছে না তারা তো আসলে মানে কি বলে যে তারা যদি জয়লাভ করে তখন তাদেরটাই বাস্তবায়ন হবে। মানে জনগণ তো শেষ পর্যন্ত নিয়ন্তা, এইটা তো আমাদের স্বীকার করতে হবে শেষ পর্যন্ত। এখন এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে আপনাকে পার্লামেন্টই লাগবে শেষ পর্যন্ত সংবিধান এবং সবকিছু র্যাটিফাই করার জন্য। এই পার্লামেন্টের আগেই আপনি সবকিছু করিডোরে নেওয়ার যে ব্যবস্থা করছেন, এইটা তো আসলে কোনো মানে রিপাবলিকের বৈশিষ্ট্য না। ফলে এবং এটা নিয়ে ঐকমত্য নাই, সবচেয়ে বড় ব্যাপার। যাই আপনি করেন, যেহেতু পদ্ধতিগতভাবে ঐকমত্যকেই ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে, কাজে ঐকমত্য যদি না থাকে, আপনি যেটা আপনার মতটা চাপিয়ে দিতে চাচ্ছেন, এই জায়গাটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। এটা সংঘাত নিয়ে আসবে, এটা সংকট নিয়ে আসবে। শেষ করে আরেকটা বিষয় শেষ করে নেই যে ধরুন ঠিক আছে, অধ্যাদেশ হলে এটা হয় কিনা। যেমন ধরেন এটা বলা হচ্ছে যে সংবিধানের এই যে 93 খতে বলা হয়েছে যে সংবিধান পরিবর্তন করে সংবিধানে কোনো ধারা কিংবা কোনো অনুচ্ছেদ কোনো বদল করে এটা অধ্যাদেশ দিয়ে করা যাবে না। অনেকে মনে করেন যে এই যে গণভোটের মাধ্যমে অনুমোদনটা নেওয়া হচ্ছে এটাতেই বদল হয়ে গেল। আমার মত সেটা নয়, এটার ব্যাখ্যা। আমাদের মত হচ্ছে যে এটা পার্লামেন্টকেই দেওয়া হয়েছে, আর একটা পার্লামেন্ট পরবর্তী পার্লামেন্টকে বাইন্ড করতে পারে না। এখানে তো কোনো পার্লামেন্ট বাইন্ড করছে না, এখানে সরাসরি জনগণের গণভোট একটা কাজ অর্পণ করছে। ফলে এই জায়গাটা মানে কি বলে যে আমাদের আবার ভাবা দরকার। কিন্তু ধরে নিলাম যে 93 খ অনুযায়ী আপনি মনে করছেন যে এর ফলে সংবিধানই আসলে বদলে যাচ্ছে, তো ওকে, আমরা ওখানে যদি বসতে পারি, কিন্তু কারণ এখানে যাই করবেন র্যাটিফাই করতে হবে। আমরা যদি সবাই মিলে একটা একমত হই যে না আদেশটা কিভাবে হবে, সেটাও কিন্তু র্যাটিফাইড হবে শেষ পর্যন্ত পার্লামেন্টে। আমি শেষ করি, তার মানে হচ্ছে যে এই যে পার্লামেন্টে র্যাটিফাইড হচ্ছে, এই প্রসেসটা ঐকমত্যের উপরে আমরা ছাড়ি। কিন্তু গণভোটের ব্যাপারে যে জিনিস গণভোটে যাবে কোনোভাবেই নোট অফ ডিসেন্ট এবং ওইটার বাস্তবায়ন পদ্ধতি ছাড়া, অর্থাৎ জুলাই সনদ যেভাবে সাইন হয়েছে পরে হলে কি সমস্যা না, জুলাই জাতীয় সনদ যেভাবে সাইন হয়েছে সেইটাই গণভোটে যেতে হবে। এইভাবে নোট অফ ডিসেন্ট ছাড়া এটা যেতে পারে না। ঠিক আছে, আমি আপনার কাছে শুনবো, ঠিক এই প্রসঙ্গটাতেই শুনবো যে গণভোট জাতীয় সংসদ ইলেকশনের পরে হলে কি সমস্যা। আর গণভোটে তো যেভাবে সাইন করেছে অন্যান্য দলগুলো জুলাই সনদ, সেভাবেই যাওয়া উচিত। আপনার কোনো সমস্যা আছে কিনা? আপনাদের কোনো সমস্যা আছে? একমত হয়েছে গণভোট নির্বাচনের হচ্ছিল বা নির্বাচনের আগে হওয়া, কিন্তু যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে একটি সংকট দেখা দিয়েছে এবং অনেকে মনে করছে যে গণভোট এই যে ইলেকশনের আগে গণভোট চাইছে এবং এরপর আসলে জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো একটা সিচুয়েশন তৈরি হতে পারে, সেই জায়গা থেকে প্রশ্ন যে গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের পরে হলে কি সমস্যা? না, আমরা সবগুলো রাজনৈতিক দল সংস্কার প্রয়োজন এবং সেই পজিশন থেকেই তারা একত্র হয়েছে, তারা আলোচনা করছে আমাদের কি কি সংস্কার প্রয়োজন। আমরা তারপরে একটা লিস্ট অফ চেঞ্জেসে আমরা একমত হয়েছি এবং সেই লিস্ট অফ চেঞ্জেস আমরা কিভাবে বাস্তবায়ন করব সেই প্রক্রিয়া এখন চলছে। প্রপোজাল এসেছে চিফ অ্যাডভাইজারের কাছে। এখান থেকে তো আমাদের এই জিনিসটাকে উই ডোন্ট হ্যাভ টু থ্রো ইট ডাউন দ্য রুট। তাহলে মেবি আমাদের রাষ্ট্র আরো 20 বছর পরে করলে কি সমস্যা ওইটাই, আমাদের যে ফ্যাসিবাদী ব্যবস্থা সেই ব্যবস্থাটাই ততক্ষণ পর্যন্ত থাকলো এবং ফ্যাসিবাদী ব্যবস্থা উইল অনলি প্রডিউস খারাপ প্রশাসক। এইরকম ব্যবস্থা যদি থাকে, আর এটা যদি আমরা ইমপ্রুভ করতে পারি, সেজন্যই সংস্কারের জন্য বসা, তাহলে আরো বেশি গুড গভর্নেন্স পাওয়ার আমাদের সুযোগ বা সম্ভাবনা আছে। ওকে, আমি আসবো আবার আপনার কাছে। অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, আমি আপনার কাছে শুনতে চাই যে মন্তব্যগুলো আমরা দেখছি যে নভেম্বরের মধ্যেই গণভোটের তারিখ এবং এই গণভোট
জাতীয় সংসদ নির্বাচনের আগে হওয়ার যে দাবি জামাত ইসলামের পক্ষ থেকে আছে, পাশাপাশি আরেকটি মন্তব্য যে নাহিদ ইসলাম বললেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব না, প্রধান উপদেষ্টা বলেছেন বড় শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করবে। সব মিলে আসলে কি ধরনের বার্তা দিচ্ছে, আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আসলে সবচেয়ে বড় কথা যে ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিনের এই চর্চার পরবর্তীতে এমন একটা সময় যখন বাস্তবায়নের জায়গায় গিয়ে এমন একটা বিরোধ যখন তৈরি হয়, তখন তো আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের যে ঐক্যমত্য কিংবা জাতীয় সমস্যার সমাধানের ক্ষেত্রে তাদের যে প্রুডেন্স যেটা ব্যবহার করা দরকার ছিল, তারা সেটা করছেন কিনা এই ব্যাপারে আমার প্রশ্ন আছে। আপনি খেয়াল করে দেখুন যে এই যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে আইনের বিষয়গুলো বলি। এমনও তো আমার কাছে মনে হচ্ছে যে এই আদেশটি জারি করার মাধ্যমে এই পুরা বিষয়টিকে আদালতের সামনে নিয়ে এটা একটা স্থগিত করার জন্য একটা ব্যবস্থা হতে পারে। কারণ এই আদেশটি যে কোনো মানুষই বুঝবে, যে কোনো আইনজীবী বুঝবে যে আসলে এটা বিদ্যমান সংবিধানের অধীনে এটা হয়নি। যদি না হয়ে থাকে তাহলে তো সেটা একটা প্রক্রিয়া হতে পারে, এটাকে কোনো কারণে আদালতের সামনে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়ে পুরো বিষয়টি বাস্তবায়নের ক্ষেত্রে এটা বাধা হয়ে গেল। এক, দুই নম্বর কথা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আর গণভোটের যে কথাটি বললেন, আমি একটু আইনের, যেহেতু ছাত্র সুতরাং আইনের চর্চা করি, আমি কিন্তু ঐক্যমত্য কমিশন কর্তৃক বিকল্প 1 নিয়ে আলোচনা করছি, বিকল্প 2 এবং 3 বিষয়বস্তু নয়। দেখেন, এখানে 7 অনুচ্ছেদে বলা আছে গণভোট অনুষ্ঠানের জন্য আইন প্রণয়ন। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থাগুলোর উদ্দেশ্যে যথোপযুক্ত আইন প্রণয়ন করা হবে। নির্বাচন কমিশন কি আইন তৈরি করে নাকি? নির্বাচন কমিশন তো একটা এক্সিকিউটিভ বডি, তারা কোনো কারণে একটা নির্দিষ্ট আইনের অধীনে বিধান তৈরি করে। এবং আমার কাছে এখনো পর্যন্ত স্পষ্ট না যে আসলে এই আদেশটি কি রাষ্ট্রপতি জারি করবেন নাকি অন্তর্বর্তীকালীন সরকার জারি করবেন। কারণ যে খসড়াটি আমার কাছে এসেছে সেটা বোঝা যাচ্ছে না আসলে এটা কে করবেন। ধরে নিয়ে যদি রাষ্ট্রপতি থাকেন, রাষ্ট্রপতি যখন অধ্যাদেশ জারি করেন তখন তো তিনি উল্লেখ করে থাকেন যে আমি সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী আমার ক্ষমতা বলে এটা করছি। তো আমার কাছে এটাও স্পষ্ট না, স্পষ্ট হলে হয়তো আমি আরো বলতে পারতাম। তবে বিদ্যমান সংবিধানের মধ্যেই এই সমাধানটি আছে। এবং এই যে আমি সবসময় বলে এসেছি, বিভিন্ন সময় লিখেছি যে আসলে বিদ্যমান সংবিধানের মধ্যে যে বিধান এবং রাজনৈতিক দলগুলো যে সমস্ত ক্ষেত্রে ঐক্যমত্য সৃষ্টি করেছেন কিংবা যেগুলো ক্ষেত্রে আরো পরবর্তীতে পর্যালোচনা প্রয়োজন কিংবা দ্বিমত করেছেন, এ প্রত্যেকটা সবই রাজনৈতিক ঐক্যমতের বিষয়। তার মানে কি আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা সময় এই জুলাই সনদ বাস্তবায়নকে প্রিটেক্স হিসেবে ধরে যারা মনে করে নির্বাচন হতে পারে না, আমাদের শেষ করে দিতে হবে অ্যাডভোকেট কাজল, আমাদের শেষ করে দিতে হবে। আপনি কি আমাকে 30 সেকেন্ডসে আপনার এক্সপেকটেশনটা বলবেন? আমার এক্সপেকটেশন হচ্ছে যে এই জুলাই বাস্তবায়ন আদেশ যেটা হয়েছে আইন এবং সংবিধান মোতাবেক এটা হয়নি, এবং এটা করার অন্যরকম উদ্দেশ্য থাকতে পারে। হয়তো এটাকে কোনো আদালতের সামনে গিয়ে পুরো প্রক্রিয়াটা এটাকে বিনষ্ট করে দেওয়া, অথবা এটাকে সামনে রেখে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ডিফারেন্স অফ অপিনিয়ন সেটাকে আপনার কাটানোর জন্য নির্বাচনকে প্রলম্বিত করার পদ্ধতি হতে পারে। আমি মনে করি বিদ্যমান সংবিধানের মধ্যে এখনো পর্যন্ত আমাদের যে জুলাই সনদের তার বাস্তবায়ন সম্ভব, এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য সৃষ্টি করে আমাদের বিদ্যমান সংবিধানের 150 অনুচ্ছেদে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী হিসেবে সংবিধানের 4র্থ তফসিলে এই জুলাই সনদকে অন্তর্ভুক্ত করে চিরস্থায়ীভাবে, আমি বলবো চিরস্থায়ী তো সবসময় না, কিন্তু এটাকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা সম্ভব। এই ধরনের আদেশ জারির মাধ্যমে কিংবা অধ্যাদেশ জারির মাধ্যমে পরবর্তী সংবিধানকে হাত পা বেঁধে দিয়ে কিংবা সংবিধানের প্যারালাল কিংবা সংবিধানের উপরে এই আদেশটাকে স্থান দেওয়ার চেষ্টা করার মাধ্যমে প্রকারান্তরে সংবিধান এবং আইনের বিরুদ্ধে কাজ করেছেন। যারা করেছেন আমি মনে করি তারা অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। তারা দেশের প্রচলিত আইন, সংবিধান এ সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকলে তারা এটা করতেন না বলে আমি মনে করি। আমি সরি এই কথা বলার জন্য, বাট বলতে হচ্ছে এই কারণে যে একটা দেশের সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে যে সরকার পরিচালিত হচ্ছে এবং সেরকম একটা সময় একটা অসাংবিধানিক একটা, আমি বলবো যে আইন নিয়ম বহির্ভূত অনিয়মতান্ত্রিক ভাবে একটা আদেশ জাতির উপর চাপিয়ে দেওয়ার মাধ্যমে, এবং যে গণভোটের কথা বলা হচ্ছে, ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট কাজল, ধন্যবাদ। এটা সম্পূর্ণভাবে আমি মনে করি জাতির সঙ্গে এক ধরনের তামাশা করা শামিল। আমি এটা না করে বরং সবাইকে ঐক্যমত সৃষ্টি করে পরবর্তী জাতীয় সংসদের মাধ্যমে এটাকে র্যাটিফাই করা, অনুমোদন করা। কারণ আপনি খেয়াল করে দেখেন 5ই আগস্ট 2024 পরবর্তী জাতীয় সংসদ পর্যন্ত বর্তমান সরকার শেষ করে দিতে হবে, যে কোনো মেয়াদ পরবর্তী জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে। সেই অনুমোদনের সঙ্গে জুলাই সনদ তেও অবশ্যই অনুমোদন করা সম্ভব এবং সংবিধান অন্তর্ভুক্ত করা সম্ভব। আমি একটু সাংবিধানিক প্রক্রিয়ার দুজনের কাছ থেকে একটু সংক্ষেপে শুনে নিই, এক মিনিট শুনে নিই যে আসলে এখন সমাধান কিভাবে সম্ভব হতে পারে, জাস্ট 1 মিনিটে। ওকে, আমি কুইকলি, কাজল ভাই বলছিল নির্বাচন কমিশন আইন বানাতে পারে কিনা জিনিস শিওর না। নির্বাচন কমিশন আইন বানাতে পারে, রুলস বানাতে পারে, বাইলস বানাতে পারে, ওইগুলোকে আইন বলে। শুধু অ্যাক্টকে আইন যে বলে তা না।
তারপরে আসি এখন সমাধান কিভাবে হতে পারে। আমার দিস ইজ আ প্যাশনেট অ্যাপিল টু পলিটিক্যাল পার্টিস যারা আছে, আমাদের নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে আমরা একটা খুব বড় অনিশ্চয়তার মধ্যে পড়ব। আমাদের একটা যে লিস্ট অফ সংস্কারের ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, সেটা বাস্তবায়নের ব্যাপারে একটা প্রপোজাল আসছে, যেটা নিয়ে আমরা অনেকেই অনেক জায়গায় হয়তো বা সন্তুষ্ট না। আমাদের ডিফারেন্সেসগুলোকে ফেলে দিয়ে আমরা যেহেতু জনগণের কাছে প্রশ্নটা করছি, আমরা জনগণের কাছে প্রশ্নটা করি, জনগণকে এডুকেট করি, তারপরে জনগণ গণভোটের মাধ্যমে আমাদের জানাক তারা এই পরিবর্তনগুলো কনস্টিটিউশনে চান কিনা। তারা যদি এই পরিবর্তনগুলো চান, সেই জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, কারণ আমরা তো সবাই বিশ্বাস করি এর মাধ্যমে আমরা এমন একটা বাংলাদেশ পাবো যেখানে আরো জবাবদিহিতা বেশি থাকবে, যেখানে আরো বেশি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। থ্যাংক ইউ মুক্তাদির রশীদ। আমি একটু খালেদ সাইফুল্লাহর কথাটা বলে রাখি। শুনেন, রুলস করার ক্ষমতা যে কোনো অথরিটির, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি থাকে, কিন্তু তার জন্য মূল দরকার হচ্ছে প্যারেন্ট লয়ের গাইডেন্স। প্যারেন্ট ল তো গাইডেন্স দিচ্ছে কাজল ভাই, প্যারেন্ট ল গাইডেন্স দিচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে রেখেছে, নির্বাচন কমিশনকে দিচ্ছে এই আদেশের ভিত্তিতে। না, এই আদেশের ভিত্তিতে না, এটা তো একটা প্যারেন্ট ল হবে। এই প্যারেন্ট ল নির্বাচন কমিশনকে সেই অধিকার দিচ্ছে, সেটাই আর কি। আমি সরি, আমি এই বিষয়ে আর বেশি বিতর্ক, আমি যতটুকু বুঝেছি ততটুকু বললাম। আচ্ছা, থ্যাংক ইউ। আমি বলছি এই আদেশটি যেখানে সংবিধান এবং আইনের ব্যত্যয় ঘটিয়ে গণনা হবে, সেখানে নির্বাচন কমিশনকে আইন তৈরি করা, বিধান তৈরি করার, বিধান দেওয়াটা কতটুকু বিধানসম্মত, বিধিসম্মত হবে, সেটা একটা বড় প্রশ্ন রেখে গেলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শেষ করে দিতে হবে। আমাদের মাঝ থেকে জুনায়েদ স্যারকে চলে যাবেন। স্যারকে আপনাকে অশেষ ধন্যবাদ, যেহেতু আপনার তারা আছে, আপনি আরেকটি লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, আপনাকে আমরা ছেড়ে দিচ্ছি। তবে মুক্তাদির রশীদ রুমি, আমি আপনার কাছে এটা শুনতে চাই, 1 মিনিটে আপনি একটু বলেন। দেখেন, ওই আমার বারবার 2022, 21, 22, 23 সালের কথা মনে পড়ছে। প্রত্যেকটা নির্বাচনের আগে শেখ হাসিনার যারা মানে পক্ষে যারা কথা বলতেন, তারা এই সংবিধানটাকে এইভাবে দেখায় বলতেন যে সংবিধানে এটা আছে এবং করা যাবে না। তারপর শেখ হাসিনা থাকেন। আমি আপনাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছি, রাজনীতিবিদদেরকে ব্যর্থ প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, যে ওনারা একসাথে বসছিলেন, ওনারা কিছু করতে পারেন নাই, ওনারা কোন পথে যাচ্ছেন ওনারা নিজেরাও বুঝতে পারছেন না। এই দেশ কি মিশর হবে না মিয়ানমার হবে, এটা রাজনীতিবিদদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে প্রেস সচিব বলেছেন নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ করে বড় আক্রমণ চলে আসতে পারে। আপনি বুঝতে পারছেন দেশে বিদেশে, দেশের ভেতরে এবং দেশের বাইরে 2 ধরনের কনস্পিরেসির কথা উনি বলছেন। এরকম একটা পর্যায়ে এসে রাজনীতিবিদরা দিনের পর দিন সময় ক্ষেপণ করেছেন, টেলিভিশনে সেগুলো দেখানো হয়েছে, সেখান থেকে তারা যদি কিছুই না করতে পারেন তাহলে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এবং এইটা আমি মনে করি ওনাদের সবাই নিজের কোর্টে বল নেওয়ার জন্য ওনারা চেষ্টা করছেন, কিন্তু আমরা কতটুকু উপকৃত হব সেই নিশ্চয়তা ওনারা এখন পর্যন্ত